হ্যালো আমার নবম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়টির একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফরাসি বিপ্লবের কারণগুলি, এবং এই সমস্ত কারণগুলি আমরা এমনভাবেই বুঝে পড়ব যেটা তোমরা একবার বুঝলে 8 মার্কসের উত্তর এলে তো পুরোটাই আমাদের লিখতে হবে। এছাড়া এখান থেকে আমরা 2-3টে 4 মার্কসেরও উত্তর করে নিতে পারবো। তো দেখো, এই প্রশ্নটার উত্তরটা পড়ার আগে আমাদের একটু বেসিক কিছু বিষয়ে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো বিপ্লব কি, বা বিপ্লব বলতে আমরা কি বুঝি। বিপ্লব বলতে বোঝায়, বিপ্লব কথার অর্থই হলো আমূল পরিবর্তন, অর্থাৎ যে নিয়ম বা রীতি এতদিন ধরে চলছিল কোনো দেশে বা কোনো স্থানে, সেই স্থানের সেই নিয়ম বা রীতির আমূল পরিবর্তন। তো এই যে ফরাসি বিপ্লব বা ফ্রান্সে বিপ্লব কেন হয়েছিল, দেখো একটা সাধারণ ধারণা, একটা দেশের সমস্ত জনগণ তখনই, বিপ্লব মানে কি, আন্দোলনের বৃহত্তর রূপকে আমরা বিপ্লব বলতে পারি। আর তোমরা যারা পশ্চিমবঙ্গের এখন ভাই বোন আছো, তোমরা তোমরা আন্দোলন কথাটার সাথে এখন আমাদের পশ্চিমবঙ্গের 8 থেকে 80 সকলেই পরিচিত। ছোট বাচ্চারাও এখন জানে আন্দোলন কি, কারণ আমাদের এই রাজ্যে এতই আন্দোলন হচ্ছে। সুতরাং কি, একটা দেশ বা রাজ্যে যখন সেখানকার শাসক শ্রেণী এমন কিছু কাজ করে বা এমন ভাবে তারা সেই দেশ বা রাজ্যটাকে পরিচালনা করে, সেটার ওপর যখন সেখানকার জনগণ ক্ষুব্ধ হয় বা সেখানকার জনগণ আর মেনে নিতে পারে না, তখন তারা সেই সাধারণ মানুষ, তো সাধারণ জনগণ তাদের দাবিগুলি আদায় করার জন্য সেই দেশ বা রাজ্য বা কোনো স্থানের সেখানকার শাসক শ্রেণী বা সেখানকার রাজার প্রতি তারা আন্দোলন বা বিদ্রোহ বা বিপ্লব শুরু করে। তো এখানে যেহেতু ফরাসি বিপ্লব, সুতরাং তখন ফ্রান্সে, তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থাটা এমনই ছিল, এবং সেখানকার 90% সাধারণ মানুষদের ওপর, যেহেতু তৎকালীন ফ্রান্স রাজতান্ত্রিক ছিল, সেখানকার রাজা, ধর্মযাজক বা পোপেরা সেখানকার সাধারণ মানুষের ওপর এতটাই অন্যায়, অত্যাচার বা শোষণ, শাসন, নির্যাতন চালাতেন যে সেখানকার সাধারণ মানুষেরা বাধ্য হয়ে সেখান রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বা রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে, যে বিপ্লবে সামিল হয় দেশের সাধারণ মানুষ সকলে। তারা নিজেদের, অর্থাৎ প্রাণ গেল কি থাকলো, তারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে তারা নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার লড়াইয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। তো আজকে আমরা এই ভিডিওতে এই যে বেসিক কনসেপ্টটুকু, এইটুকু কনসেপ্ট মাথায় রেখে, যে সেখানকার সাধারণ মানুষদের ওপর কি রকম অত্যাচার করা হতো, কেন তারা বিপ্লব শুরু করলো তৎকালীন ফ্রান্সের রাজাদের বিরুদ্ধে, তো সেগুলোই আমরা এই ফরাসি বিপ্লবের কারণ হিসাবে পড়ব। এবার এই কারণের পেছনে আমাদের বিভিন্ন সামাজিক কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে, রাজনৈতিক কারণ থাকে, তো এগুলোও আমরা জানবো। তো চলো তাহলে আমরা এই ফরাসি বিপ্লবের কারণগুলি বুঝে নিই। তার আগে বলি, তোমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 মার্কসের এলে তোমাদের ইতিহাসে 8 মার্কসের অ্যান্সার একটাই লিখতে হয় পরীক্ষাতে, তো সেখানে তো পুরো উত্তরটাই লিখতে হবে, এবং তার সাথে একটা প্রশ্নের উত্তর পড়ে এখান থেকে তোমরা কিভাবে 3-4টে প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে সেটাও আমি তোমাদের বলে দেব। চলো আমরা দেখে নিই ফরাসি বিপ্লবের কারণগুলি। দেখো, আমাদের এই যে এটা প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ। বইটাতে একটু দাগ দেওয়া আছে, কারণ আমার স্টুডেন্টদের বই, তো স্বাভাবিকভাবেই ওদেরকে যখন পড়িয়েছিলাম আমি দাগগুলো দিয়েছিলাম, বা ওরা নিজেরাও কিছু দাগ দিয়েছে। তো তোমরা যেমন তোমাদের বইয়ে
একটু দাগ টাগ দাও আর কি, তো তাই একটু মানে কয়েকটা জায়গায় এরকম একটু দাগ আছে। দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ। আমি প্রথমেই বলবো প্রশ্নটা কিন্তু বুঝে পড়বে সকলে। একবার যদি বুঝে পড়ো না, তাহলে আর এই ইউরোপিয়ান ইতিহাস শক্ত মনে হবে না। দেখো, তাহলে আমি প্রথমেই কি বললাম, যে সেখানকার জনগণ, সেখানকার সাধারণ মানুষ ফ্রান্সের রাজতন্ত্রের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই ছিল বিপ্লব। তো সেই ফরাসি বিপ্লব কবে হয়েছিল? ফ্রান্সের অধিবাসী ফরাসিরা 1789 খ্রিস্টাব্দে, এই সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1789, যে বিপ্লব ঘটিয়েছিল, মনে রাখবে, আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব। অর্থাৎ বিপ্লব মানে সেখানে সেই দেশের বা সেই স্থানের 90% মানুষ সামিল হবে। আন্দোলনে কিছু সংখ্যক মানুষ সামিল হয়। আন্দোলনের বৃহত্তর রূপ বলতে পারো বিদ্রোহ, বিদ্রোহেরও বৃহত্তর রূপ আমাদের বিপ্লব। তো দেখো, তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে খ্যাত। এবং সেই ফরাসি জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, অর্থাৎ ফরাসি জনগণ রাজাদের অত্যাচার সহ্য করতে করতে তারা আর মেনে নিতে পারছিল না। তোমরা নিজেরাই ভাবো, তোমাদের যদি দীর্ঘদিন ভাবে অন্যায়ভাবে তোমাদের ওপর অন্যায় অত্যাচার করা হয়, তোমাদের যা কিছু পারিবারিক আয় সেটা নিয়ে নেয় কেউ জোর করে, তোমরা কি সেটা মেনে নিতে পারবে? কখনোই মেনে নেবে না। এক সময় কি তার বিরুদ্ধে তোমরাও সোচ্চার হবে। তো এখানেও তেমন, সেই ফরাসি জনগণের আর ধৈর্যের সীমা আর মেনে নেওয়ার ক্ষমতা ছিল না, তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। তাই তারা তৎকালীন রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে। তো ঐতিহাসিকগণ বলেন ফরাসিদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্য ক্ষোভ, বৈষম্য মানে সেই দেশের জনগণ সবাই হলেও সকলের জন্য নিয়ম নীতি আলাদা ছিল, কখনোই সকলের জন্য সমান সুযোগ সুবিধা ছিল না। তো এই হলো ফরাসি বিপ্লবের সংজ্ঞা। দেখো, এবার আমাদের যেটা মেন টপিক, ফরাসি বিপ্লবের কারণ। প্রথমেই বলি, ইতিহাসে যে কোনো বিষয়েরই কারণ বা ফলাফল বা গুরুত্ব আসুক, তোমাকে আগে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখে সেই বিষয়টি কি সেটা নিয়ে তোমাকে 2-3টে লাইন লিখতে হবে। তারপর তোমাকে মেন টপিক বা মেন প্রশ্ন, যেটা ফরাসি বিপ্লবের কারণ, হেডিং করবে এবং তার আন্ডারে সাব পয়েন্টগুলো হবে। দেখো, সামাজিক কারণ। সামাজিক কারণ মানে কি? সমাজ ব্যবস্থা কি রূপ ছিল তৎকালীন ফ্রান্সে। ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল ফরাসি সমাজ বৈষম্য শোষণ। দেখো, শ্রেণী বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থা মধ্যযুগীয় সামন্ততন্ত্রের ওপর ভিত্তি করে। সামন্ততন্ত্র অর্থাৎ যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের বলতে গেলে কোনো অধিকারই থাকতো না, তাদেরকে পুরো তাদের আয়কে বা তাদের জীবনকে একদম নিকড়ে নেওয়া হতো, তাদের শ্রমকে। তাহলে সেখানে কারা ছিল? দেখো, এই যে 3টে শ্রেণী, এগুলোও পরীক্ষায় আসে 2 মার্কসের। প্রথম শ্রেণীতে ছিল যাজকগণ। যাজক মানে আমাদের হিন্দু ধর্মে যেমন ব্রাহ্মণ, তো সেখানে খ্রিস্টান, যেহেতু ফরাসি ফ্রান্স, সেখানে যাজকগণ। দেখো, দ্বিতীয় শ্রেণী অভিজাত বর্গ। অভিজাত মানে তথাকথিত সেই সময়ে যারা সেখানকার পুঁজিপতি মানুষ। এবং তৃতীয় শ্রেণী ছিল ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক। এই 3জন শ্রেণীর মধ্যে যাজক ও অভিজাত সম্প্রদায় ছিল বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণী। দেখো, বিশেষ অধিকার। আর তৃতীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ের মধ্যে দেশের 90% মানুষ পড়তো বা অন্তর্গত ছিল, তাদের কোনো অধিকারই ছিল না, অধিকারহীন শ্রেণী। তাহলে দেখো, প্রথম শ্রেণীতে কারা ছিল, তাদের সমাজে অবস্থানটা কিরকম ছিল এবার আমরা দেখি। দেখো, প্রথম শ্রেণী ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণীভুক্ত। বিপ্লবের পূর্বে, অর্থাৎ যখন ফ্রান্সের মানুষ বিদ্রোহ বা বিপ্লব করেনি, তার আগে এরা বিশেষ সুবিধাভোগী ছিল।
এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 1%-এরও কম ছিল। অর্থাৎ 100 জন মানুষ থাকলে মোট মানুষ সেখানে একজনও হয়তো যাজক ছিল না। এদের মোট সংখ্যা ছিল 1,20,000। এই সংখ্যাগুলো মোটামুটি একটা মনে রেখে তোমাদের পরীক্ষায় দিয়ে এলেই হবে। কিন্তু এদের দখলে ছিল মোট জমির 10%। ভাবো, যেখানে জনসংখ্যার পরিমাণ 1%-এরও কম, সেখানে জমির 10% ছিল এদের দখলে। অর্থাৎ এক একটা যাজকের তাদের প্রচুর জমি জায়গা ছিল। এই জমির জন্য এরা রাজাকে কোনো প্রকার করও দিত না। মানে ভাবো, যাজকরা ভূমিকর, ধর্মকর, মৃত্যুকর ইত্যাদি আদায় করলেও সরকারকে স্বেচ্ছাকর ছাড়া কোনো কর দিতে রাজি ছিল না। মানে নিজেরা কর নেবে সমাজের অন্য তৃতীয় শ্রেণীর মানুষদের থেকে, কিন্তু তারা কোনো কর দেবে না। অথচ তাদেরই আয় বেশি, জমির পরিমাণ যেহেতু বেশি, আয়ও বেশি, মানে টাকা পয়সা তাদের প্রচুর ইনকাম হবে, কিন্তু তাদের কোনো খরচ নেই। তাহলে ভাবো, তারা তাহলে দিনের পর দিন কি, তারা তো পুঁজিপতি আরো হবে, তাদের আরো টাকা পয়সা বাড়বে, আরো অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। অথচ যারা গরিব, তারা গরিব থেকে একদম নিঃস্ব হয়ে যাবে। অথচ রাষ্ট্রের সব রকম সুযোগ সুবিধা ভোগ করতেন এবং স্বাভাবিক প্রচুর টাকা পয়সা, প্রচুর অর্থ, তারা বিলাসবহুল জীবনযাপন করতেন। মানে দেশের বেশিরভাগ মানুষ যেখানে না খেতে পাওয়ার মতো অবস্থা, সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে প্রথম শ্রেণীর যাজক সম্প্রদায়। তাহলে স্বাভাবিকভাবেই দেশের মানুষ কি মেনে নেবে? সেটা মেনে নেবে না, তাই তারা বিপ্লব শুরু করে। দ্বিতীয় শ্রেণী ছিল ফরাসি সমাজে অভিজাতরা। এরা ছিলেন ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1.5%, অর্থাৎ যাজকদের থেকে কিছুটা বেশি, প্রায় 3 লক্ষ মতো। অথচ ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। দেখো, এদেরও হাতে প্রচুর জমি জায়গা, এবং এরা জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিতেন না। আবার সরকারের সামরিক, অসামরিক বিভাগের উচ্চ পদগুলিতে এদের একচেটিয়া অধিকার ছিল। মানে অধিকার সমস্ত কিছুর, কিন্তু কর প্রদান করার বেলা তাদের সব কিছুতে ছাড়। মানে একটা অদ্ভুত সমাজ কাঠামো ফ্রান্সের। তৃতীয় শ্রেণী দেখো, ফরাসি সমাজে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত, এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 97%-এরও বেশি। অর্থাৎ এই তৃতীয় শ্রেণীর মানুষরা 97%-এরও বেশি মানুষ। অর্থাৎ দেশের আমরা বলতে পারি প্রায় সব মানুষই তৃতীয় শ্রেণীর মধ্যে পড়তো। এদের কোনো বংশকৌলিন্য ছিল না, এবং করের বোঝার বেশিরভাগটাই বহন করতে হতো। এবং তৃতীয় শ্রেণীর মানুষেরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের শোষণ, বৈষম্য, নিপীড়নের প্রতিবাদে, অর্থাৎ তাদের উপর এতটাই শোষণ, বৈষম্য, নিপীড়ন চলতে থাকে যে তারা বিপ্লবের পথ বেছে নেয়। তো এই গেল সামাজিক কারণ। এবার দেখো, তোমরা যদি এই সামাজিক কারণটাই ভালো করে পড়ো, এখান থেকে আর একটা প্রশ্নের উত্তর 4 মার্কসের অবশ্যই লিখতে পারবে। সেটি হলো, ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী সমাজ কাঠামো কেমন ছিল। অর্থাৎ সেই সমাজে এই যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে কারা ছিল, কাদেরকে কর প্রদান করতে হতো, কাদেরকে কর প্রদান করতে হতো না, এগুলোই এইটুকু লিখলেই তোমাদের ওই সমাজ কাঠামোর উত্তরটাও হয়ে যাবে। তাহলে আলাদা করে আর ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী সমাজ কাঠামোটা আর তোমাদের মুখস্থ করতে হবে না। তাহলে এই গেল সামাজিক কারণ। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলো আমরা অর্থনৈতিক কারণটা দেখে নিই। দেখো, অর্থনৈতিক কারণ মানে কি? যেখানে অর্থের লেনদেন বা টাকা পয়সার হিসাব নিকাশ এইসব নিয়ে জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে। তাহলে আমরা দেখতেই পেলাম যে প্রথম শ্রেণীভুক্ত আর দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষদের ভূসম্পত্তি প্রচুর থাকলেও তারা কর প্রদান করতো না। 96% কর ওই তৃতীয় সম্প্রদায়, যাদের কিছু নেই বললেই চলে, তাদেরকেই দিতে হতো। তাদের যা আয় হতো, সেই আয়ের মাত্র 20% থাকতো। মানে তুমি যদি 100 টাকা আয় করো, তোমার থেকে 80 টাকা সেখানকার
রাজাকে দিয়ে দিতে হবে। তুমি সারাদিন পরিশ্রম করে 20 টাকা তোমার হাতে থাকবে। তাহলে এই অত্যধিক করের বোঝা তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করে তোলে। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বাভাবিক সমাজ ব্যবস্থায় যদি ঠিক না থাকে, এক শ্রেণীর মানুষ বিলাসবহুলে জীবনযাপন করে, স্বাভাবিকভাবেই সেখানে জিনিসপত্রের দাম বাড়বে, জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি। এই জন্য কি কিন্তু সাধারণ মানুষের হাতে তো টাকা থাকতো না, তাহলে তাদের জীবন চলবে কি করে? তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ফলস্বরূপ তারা বিপ্লব ঘোষণা করে। এছাড়া রাজ পরিবারের অতিরিক্ত ব্যয়, কারণ ফ্রান্সে ফরাসি বিপ্লবের সময় বুর্ব বংশ সেখানকার ফ্রান্সের রাজা ছিল। তো সেই বুর্ব রাজ পরিবারের মাত্রাতিরিক্ত ব্যয়, কারণ রাজ পরিবারের মানুষেরা কোনো রকম পরিশ্রম তো করতোই না, শুধুমাত্র তৃতীয় শ্রেণীর মানুষদের থেকে যে অন্যায়ভাবে বিপুল পরিমাণ কর আদায় করত, সেই টাকা পয়সার উপর নির্ভর করে তারা মাত্রাতিরিক্ত ব্যয় করে বিলাসবহুল জীবনযাপন করে। ফলস্বরূপ সমগ্র দেশের অর্থনীতিতে ভাঙন দেখা যায় এবং রাজকোষ শূন্য হয়ে যায়। তারপর দেখো, রাজার কর আরোপের চেষ্টা। রাজ পরিবারের বিলাসিতা, যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় ইত্যাদি কারণে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অর্থ সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়। অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষদের থেকে যতটা সম্ভব তাদের সবকিছু কেড়ে নেওয়া, যাকে বলে জোরপূর্বক নিজেদের বল শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে দেশের সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নেওয়া। তো এর ফলে কি মানুষ কোনোদিন মেনে নেবে না, এটা দীর্ঘদিন এইভাবে চলতে পারে না কোনো সমাজ। তাই তারা বিপ্লব ঘোষণা করে। 5 নম্বর পয়েন্ট, ব্যয়বহুল যুদ্ধ। তো যুদ্ধ মানেই সেখানে অর্থ ব্যয়। এরপর ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সাহায্যে প্রতিশ্রুতি দিলে আবারও বিপুল অর্থ ব্যয় দেখা যায়। ফলস্বরূপ দেশের অর্থনৈতিক সংকট দেখা দেবে, স্বাভাবিক। তাহলে এই গেল এটা অর্থনৈতিক কারণ। আশা করছি তোমরা অর্থনৈতিক কারণগুলো বুঝতে পেরেছো। এবার দেখি, চলো আমরা রাজনৈতিক কারণগুলো পড়ে নিই। দেখো, রাজনৈতিক কারণ আমরা আগেই দেখেছি, তখন বুর্ব বংশীয় রাজা চতুর্দশ লুই সেখানকার ফ্রান্সের সিংহাসনে ছিলেন। তো সেই পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জনগণের ক্ষোভ বাড়তেই থাকে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এবং সেখানকার রাজা, বুঝতেই পারছো, তারা ছিল স্বৈরাচারী, অর্থাৎ নিজেদের যা ইচ্ছা তাই করা। স্বৈরাচারী অর্থাৎ স্বযুক্ত ইচ্ছা, নিজেদের ইচ্ছা মতো দেশের সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার তারা করতেন। এবং শাসন ব্যবস্থায় জনগণের কোনো স্থান ছিল না, অর্থাৎ সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা রাজা ভাবতই না। এবং তাই প্রথম পয়েন্ট হলো রাজনৈতিক কারণের রাজাদের দুর্বল শাসন। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী, চরম, অর্থাৎ যা নয় তাই করতেন। এবং তিনি বলতেন আমি রাষ্ট্র। এটা কিন্তু এসএকিউ হিসাবে আসে, তাই স্টার দেওয়া আছে। কোন ফরাসি রাজা বলেছিলেন আমি রাষ্ট্র? এটা হবে রাজা চতুর্দশ লুই। পুরো নামটা কিন্তু লিখতে হবে, চতুর্দশটা কিন্তু দিতেই হবে। এরপরে পঞ্চদশ লুই শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে তার উপপত্নীর দ্বারা প্রভাবিত ছিলেন, কারণ তৎকালীন রাজাদের বহু সংখ্যক উপপত্নী থাকতো। তো তার প্রশাসনিক কাঠামো দুর্নীতিমুক্ত ছিল না, অর্থাৎ রাজার নিজস্ব ক্ষমতা বা যোগ্যতা ছিল না সেখানকার শাসনভারকে সরাসরি তাদের রাজ্যকে পরিচালনা করা। উপপত্নীদের দ্বারা প্রভাবিত ছিলেন। তো এরপর দেখো, একের পর এক অযোগ্য রাজা ফ্রান্সের সিংহাসনে বসে। স্বাভাবিকভাবেই দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। শাসন ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং যা ফরাসি বিপ্লবের চূড়ান্ত রূপ নেয়। এরপর অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি। এখান থেকেও একটা 2 মার্কসের প্রশ্ন আসে, যেটা ইনটেন্ডেন্ট। দেখো, দুর্বল শাসক, যেখানে রাজা দুর্বল, রাজার সেইভাবে কোনো ক্ষমতা নেই, তার ব্যক্তিত্ব নেই, তার যোগ্যতা নেই পুরো দেশকে কঠোরভাবে সকলকে সমানভাবে নিয়ে তার শাসনভার পরিচালনা করা, সেখানে কি হলো? অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পেল। ফলস্বরূপ কি হলো? চরম বিশৃঙ্খলা দেখা গেল ফ্রান্সে।
এবং ইন্টেন্ডেন্ট নামক এক কর্মচারীরা দুর্নীতির মাধ্যমে ক্ষমতাশালী হয়ে ওঠে। ইন্টেন্ডেন্ট কারা? যারা ওই ফরাসি সমাজ ব্যবস্থায় তৎকালীন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষদের ওপর অন্যায়ভাবে তাদেরকে মারধর করে তাদের থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে এসে অভিজাত সম্প্রদায়ের হাতে তুলে দিত, এবং তারাও সেই টাকা পয়সা বা অর্থ থেকে একটা বিপুল পরিমাণ ভাগ পেত। তো তারা ছিল ইন্টেন্ডেন্ট। তো সেই ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়, এটা 2 মার্কসের আসে। তাছাড়াও দেখো, একটা অদ্ভুত আইন চালু হয় সেই সময়, লেতর দে ক্যাশে, নামটা মনে রাখতে হবে, এটাও এসএকিউ বা 2 মার্কসে আসে, নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারারুদ্ধ করার অধিকার পায়। অর্থাৎ রাজার যদি মনে হয় কোনো ব্যক্তি তার বিরুদ্ধে যাচ্ছে বা রাজার বিরুদ্ধে কোনো কথা বলেছে, কোনো বিচার হবে না, সে আসলে দোষী নাকি নির্দোষ, কোনো বিচার হবে না। তাকে রাজা চাইলেই তাকে কারাগারে আটকে রাখতে পারে। এটা ছিল আরেকটি অন্যতম কারণ ফরাসি বিপ্লবের। এছাড়া ত্রুটিপূর্ণ আইন আর দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। বিচারের নামে ছিল প্রহসন, সেখানে বিচার কিছুই হতো না, কারণ আমরা তো দেখতেই পেলাম সবকিছুই রাজার হাতে, রাজা যা বলবে তাই। সাধারণ জনগণের ইচ্ছার কোনো দামই ছিল না। তাহলে এই গেল রাজনৈতিক কারণগুলো। এছাড়া দেখো, রাজাদের ভ্রান্ত বিদেশ নীতি, ষোড়শ লুইয়ের ভূমিকা, এগুলো একটু আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। এতগুলো যদি পুরো প্রশ্নটা আসে আর কি, ফরাসি বিপ্লবের কারণ 8 মার্কস, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, সবকটা কারণই দিতে হবে, কিন্তু প্রত্যেকটা কারণের সাব পয়েন্ট হিসাবে মানে এতগুলো করে না লিখলেও হবে। এখানে যে ষোড়শ লুইয়ের ভূমিকাটা একটু বলে দিই। দেশের যখন আমরা কি দেখলাম, পুরো ফরাসি সমাজ কাঠামোটা ভেঙে পড়েছে, দেশের চরম বিশৃঙ্খলা, রাজার হাতে কোনো রাজা মানে গোটা দেশকে শাসন করতে সামলাতে পারছেই না, জনগণও রাজার বিরুদ্ধে তারা খেপে গেছে বলতে গেলে পুরো চলিত ভাষায়। জনগণ পুরো সকলে মিলে সমবেতভাবে তারা বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে যে তাদের ক্ষমতা দেশে ফিরিয়ে আনতেই হবে লড়াই করে। তো সেই রকম যখন অর্থনৈতিক সংকট তীব্র, তখন তো ষোড়শ লুইয়ের উচিত ছিল যে যাজক আর অভিজাতদের অধিকার খর্ব করা, যারা তৎকালীন সময়ে রাজার পরবর্তীতেই যাদের স্থান ছিল, যারা ছিল বিপুল অর্থের মালিক, তাদের উপর কিছুটা করের বোঝা চাপানো উচিত ছিল রাজার। কিন্তু রাজা সেটি করেননি। তিনি এ কাজে জোরালো পদক্ষেপ না নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। তো এই কারণেই ঐতিহাসিক ফিশার ফরাসি বিপ্লবের জন্য এই রাজতন্ত্রকেই দায়ী করেছেন। তো এই গেল ফরাসি বিপ্লবের কারণগুলি। আর উপসংহারও একটু দিতে হবে। উপসংহার তোমরা নিজের মতোই লিখতে পারো যে উপরোক্ত কারণগুলো ফরাসি বিপ্লব সংগঠিত হয় কারণগুলির জন্যই, বা ফ্রান্সের সাধারণ মানুষ দীর্ঘদিন অন্যায়, অত্যাচার, শোষণ, শাসন, নির্যাতন সহ্য করতে না পেরে রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে দিয়ে যে কোনো একটা ঐতিহাসিক বা বিখ্যাত ব্যক্তির কোটেশন তোমরা দিয়ে আসতে পারো। তবে নেপোলিয়ানের ভাষায় অহমিকাই বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র। এই কোটেশনগুলো দিতেও পারো, নাও পারো। তো দেখো, ওই পুরোটা যদি পরীক্ষায় আসে 8 মার্কসে, তখন কিন্তু তোমাদের সবকটা কারণই লিখতে হবে, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক। কিন্তু তোমাদের এগুলো কেটে কেটে 4 মার্কসেরও আসতে পারে। হয়তো সামাজিক কারণগুলো এলো শুধু 4 মার্কসের, অর্থনৈতিক কারণগুলো এলো 4 মার্কসের। যাই আসুন, ভূমিকার উপসংহারটা কিন্তু একই হবে, দিয়ে তোমাদের যে কারণটা আসবে তোমাদের সেই কারণের সাপেক্ষে সাব পয়েন্টগুলো পরীক্ষায় দিয়ে আসতে হবে। তো আশা করছি তোমরা ফরাসি বিপ্লবের কারণ এই প্রশ্নের যে উত্তরটা, এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যাতে আমি পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও আনতে আমার ভালো লাগে আর কি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।